আসসালামু আলাইকুম। আপনারা জানেন বিএনপির প্রতি আমার একটা প্রচন্ড দুর্বলতা রয়েছে। আমি মনে করি বিএনপি ছাড়া আর কেউ আপাতত বাংলাদেশকে বাঁচাতে পারবে না। উপরে আল্লাহ, নিচে বিএনপি, এটা আমি বিশ্বাস করি। তার মানে কিন্তু এই না যে আমি নির্মম ও অপ্রিয় সত্য কথাগুলো এড়িয়ে যাব এবং জনপ্রিয় মিথ্যা কথাগুলো বলব। যেমন আমার নির্মম ও অপ্রিয় সত্য ভাষণ বিএনপির অনেকেরই ভালো লাগে না, লাগে নাই আগেও। খালেদা জিয়ার সরকারেরও সমালোচনা করেছি। খালেদা জিয়ার বাড়ির সামনে যখন বালুর ট্রাক এনে তার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল, তখন আমি বিএনপির ঢাকা কেন্দ্রিক এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রচন্ড সমালোচনা করেছিলাম। এবং আমি অগাস্টের শেষ দিকে যখন তারেক রহমানের সঙ্গে লন্ডনে দেখা করলাম, তাকে আমি বলেছিলাম যে আমি তো আপনাদের অনেক নিন্দা করি, অনেক সমালোচনা করি। উনি আমাকে বলেছিলেন, সেটা আমরা জানি, তবে আপনি সত্য সত্য কথা বলেন, আপনি জাতীয়তাবাদী, আপনি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাস করেন, সেই জন্যই আপনাকে আমরা পছন্দ করি। কথাটা আমার ভালো লেগেছে, স্বাভাবিক কারণেই ভালো লেগেছে যে আমি যেটা সত্য মনে করি সেটাই বলি। আমি কেন মনে করছি আপাতত বিএনপি ছাড়া বাংলাদেশের জন্য কোনো বিকল্প নেই। সভাপতি প্রশ্ন উঠবে যে আর বড় দল কোনটা রয়েছে, ওদিন হঠাৎ করে আবার দেখা যাচ্ছে যে এনসিপি দ্বিতীয় বৃহত্তম দল হবে বলে সবাই আশা করেছিল। এখন মনে হচ্ছে জামাতে ইসলামী এনসিপি কে ছাড়িয়ে গেছে এবং তাদের প্রোপাগান্ডা মেশিনারি এত শক্তিশালী, তারা বলছে বিএনপি কে এবার আমরা হারিয়ে দেব। এটা একটা উদ্ভট কথা, এটা সম্ভবপর নয়। ঢাকার একটা নামকরা পত্রিকা, বাংলা নামকরা পত্রিকার একজন সম্পাদক মহোদয়, আমি তাকে খুব পছন্দ করি। হাসিনা তাকে নির্যাতন করেছে, অত্যাচার করেছে, তিনি বিদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। তিনি দেশে ফিরে এসেছেন, তার উপরে আমি অনুষ্ঠান করেছি, তাকে সূর্য সন্তান বলে আমি সম্বোধন করেছি। আমার খুব প্রিয় ব্যক্তি। আপনারা বুঝতে পারছেন আমি কার কথা বলছি, মাহমুদুর রহমান সাহেব। আমি ইস্তাম্বুলে দুবার ওনার আতিথেয়তা গ্রহণ করেছি এবং আমার সঙ্গে তার ভালো সম্পর্ক, খুবই ভালো সম্পর্ক। তবে সবকিছু তো আমি দল কানা নই। মাহমুদুর রহমান সাহেব যখন আমার অনুষ্ঠান যদি দেখেন, তিনিও বুঝবেন যে আমি সত্যের খাতিরে কিছু অপ্রিয় সত্য কথা বলে ফেলেছি। আশা করি উনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন উনার নেতৃত্বে যে একটা সর্বদলীয় সভা হলো ঢাকাতে, সর্বদলীয় সভা হলো এবং উনি সভাপতিত্ব করবেন এবং তার কাছে সবাই শপথ গ্রহণ করবে। সেখানে বিএনপি অংশগ্রহণ করেনি। এতে আবার মাহমুদুর রহমান সাহেব এবং অন্যরা সবাই নিন্দা করেছে বিএনপি কেন গেল না, যেন এটা যার যাওয়া তাদের জন্য একটা আবশ্যিক ব্যাপার ছিল, কর্তব্য ছিল। তারা গিয়ে ওখানে জামাত ইসলামী, এনসিপি এবং সবার সঙ্গে মিলে একটা সর্বদলীয় কনফারেন্সে যাবেন। কিন্তু প্রথমেই তো প্রশ্ন ওঠে যে এটা তো সর্বদলীয় নয়, কেননা মাহমুদুর রহমান সাহেব তিনি কোনো দল এখনো গঠন করেননি। তিনি, আমরা জানি, জামাতে ইসলামীর একজন সমর্থক। আমি বলবো অনেকটা অন্ধভাবে তিনি জামাত ইসলামীকে সমর্থন করেন। উনি আমার ছোট ভাইয়ের মতো। তাই বলছি যে আপনি জামাতের কথা এবং কার্যকলাপের ভেতরে পার্থক্য নির্ণয় না করে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিচ্ছেন, এটা কিন্তু দেশের জন্য ভালো না। যাই হোক, এটা ওনার ব্যাপার, উনি ম্যাচিওর, শিক্ষিত, ভদ্রলোক, মার্জিত রুচি সম্পন্ন ব্যক্তি। এ ধরনের ব্যক্তির খুব দরকার বাংলাদেশে। কিন্তু আমি যেটা বলছি নির্মম বাস্তবতা, রাজনৈতিক কৌশল এবং ইতিহাসের আয়নায় বর্তমানকে দেখার আমি চেষ্টা করি। সর্বদলীয় প্রতিবাদ সভা, নামটা শুনতে যত সুন্দর, ভেতরের রাজনীতি ঠিক ততটা সুন্দর নয়। আর যারা চিৎকার করে বলছে বিএনপি যায়নি কেন, তাদের আমি একটাই প্রশ্ন করতে চাই, আপনারা রাজনীতি বোঝেন নাকি কেবল ব্যবহৃত হতে ভালোবাসেন? নেতারা ব্যবহার করবে, আপনারা ব্যবহৃত হয়ে স্লোগান দেবেন, পরে দেখবে যে নেতারা যেটা বলল সেটা মিথ্যা কথা বলেছে, কার্যকর কোনো কথা তারা বলেনি। সুতরাং ওই দিকটা চিন্তা করবেন। আমি দর্শকদের আমি বলছি, বিশেষ করে যাদের বয়স 40-এর নিচে, যারা আমার চেয়ে ধরেন 50 বা 60 বছরের জুনিয়র, 18 থেকে 40 ধরেন, তাদের সম্বন্ধে আমার বক্তব্য একটাই, যে তোমরা ক্রিটিক্যাল থিঙ্কিং করতে শেখো। একটা কথা শোনার পরেই প্রথমে জিজ্ঞেস করবে এই লোক এই কথা কেন বলছে, ডক্টর হাশমি এই কথাগুলো কেন বলছেন, না বললে কি হতো না?
বলার উদ্দেশ্যটা কি? উনি কি টাকা খেয়ে কথা বলছেন? উনি কি আওয়ামী লীগের দালালি করছেন, না বিএনপির, না জামাতের, না ভারতের? নিশ্চয়ই কারো না কারো দালাল। দালাল সত্যিই কি দালাল? প্রমাণ কোথায়? যা শুনবেন বাজারে সেটাই সত্য নয়। একটু ক্রিটিক্যাল থিঙ্কিং করবেন। আমি আমার স্বার্থে কোনো কথা বলছি না। এটা যদি মনে রাখেন তাহলে বুঝবেন আমি যেটা বলছি সিনসিয়ারলি বিশ্বাস করি বলেই বলছি। কিছুটা হলেও আমি লেখাপড়া করেছি। বাংলাদেশের ইতিহাস, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি নিয়ে আমি পড়াশোনা করেছি। বই পুস্তকও লিখেছি। সুতরাং আমি কিন্তু একেবারেই বহিরাগত কেউ নই। বাংলাদেশেই বড় হয়েছি। সেখানে ৩টা বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি। ২টো পাবলিক, একটা প্রাইভেট। তো আমি যে কথাগুলো বলছি একেবারেই তুচ্ছ তাচ্ছিল্য করে ফেলে দিয়েন না। গালিগালাজ করেন, সেটা আপনাদের রুচির ব্যাপার। এতে আমার কিছু যায় আসে না। আমি দুঃখ পাই, কিন্তু আমি নিজের জন্য দুঃখ পাই না, জাতির জন্য দুঃখ পাই। দুঃখ পাই যে এমন স্ট্যান্ডার্ড কেন আমাদের? আমরা ভদ্রভাবে কারোর সঙ্গে কথা বলতে পারি না, প্রতিবাদ করতে পারি না। গণতন্ত্রের আদর্শ হচ্ছে যেটা ভুল হবে সেটা আমি বলবো, এতে তার ভাল লাগুক আর না লাগুক। যেমন এই এক সাংবাদিক ভদ্রলোককে ইউনূস সাহেব গ্রেপ্তার করেছেন, কিন্তু ইউনূস সাহেব নিজেই বলেছেন আপনারা প্রাণ খুলে আমাদের সমালোচনা করুন, আমরা এটাকে এতে কিছু মনে করব না। কিন্তু ভদ্রলোককে গ্রেপ্তার করে ফেলা হলো। এখন আমি সোশ্যাল মিডিয়াতে দেখছি ধর ধর মার মার কাট কাট ধর বেটাকে, এই বেটা বাকশালী, এই বেটা ভারতীয়, এই বেটা জাতীয়তাবাদী নয়, ভারতের টাকা খায়, ইত্যাদি ইত্যাদি। কোনোটারই প্রমাণ নেই। তার দ্বিমত পোষণ করার যে অধিকার, সেই অধিকারটা আমরা কেউ দিতে চাই না। আমরা গণতন্ত্র করতে চাই। আমাদের কালচার যদি লিবারাল না হয় তাহলে লিবারাল ডেমোক্রেসি আসবে কি করে? আমরা আপনাদের সামনে ৩টা কারণ তুলে ধরছি কেন বিএনপি এই সিদ্ধান্তটা সঠিক, তারা কেন গেল না। একটা কিছু বললে কথা আপনার মাটিতে পড়বে না, ধরে ফেলবে। প্রথমে আসি সবচেয়ে নিচু কিন্তু সবচেয়ে কার্যকর কৌশল, উস্কানি ও অপমান। এটা গণতন্ত্রের সঙ্গে যায় না। উস্কানি অপমান দিলে এটা দিয়ে দেশে দীর্ঘস্থায়ী শান্তি, গণতন্ত্রের কথা বাদই দেন, আইনের শাসন বাদই দেন, আসবে না। ঢাকা মেডিকেলে আহত ওসমান হাদিকে দেখতে গিয়ে বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাসের সঙ্গে ঝুমা নামে এক ছাত্রী কি আচরণটা করলো, পুরোপুরি রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত, উদ্দেশ্য প্রণোদিত এবং ক্যামেরা ফ্রেন্ডলি অপমান, ক্যামেরার সামনে বসে। সেই জন্য বিএনপি নেতৃবৃন্দ ওই সভায় কেন যাবে যেখানে জামাতপন্থী এরা রয়েছে? জামাত ইসলামী কোনো প্রতিবাদ করেনি, নিন্দা করেনি, ওদের বহিষ্কার করেনি। এবং এই যে সাদেক সায়েম যে ব্যবহারটা করলো, কালকে আমি একটা ভিডিও করেছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে উপদেষ্টাকে হেড়িয়ে করে টেনে নিয়ে এসে কতগুলো বক্তব্য দিল, ফালতু কথাবার্তা বললো ভারত থেকে হাসিনাকে নিয়ে আসতে হবে, এটা হোম মিনিস্টারের কাজ, উপদেষ্টার কাজ না। যাই, তো এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা সবসময় ঘটে। কাউকে নাজেহাল করা, ভাইস চ্যান্সেলরকে ঘেরাও করে রাখা, তার বাড়ি মানে অফিস বাড়ি সব বন্ধ করে রাখা, এটা বহুবার ঘটেছে। ইদানিং তার মাত্রা অনেক বেশি। আমি যখন ছাত্র ছিলাম বা শিক্ষক ছিলাম তখন সরি এই ধরনের ঘটনা ঘটেনি। ভাইস চ্যান্সেলরের অফিস বা বাড়ি ঘেরাও করার ঘটনা এটা হাসিনার আমল থেকে শুরু হয়েছে, আমি যদি ভুল না করে থাকি। রাজনীতি কিন্তু অপমান করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা আর বড় সংঘর্ষের জন্য তৈরি হওয়া, এটা রাজনীতি না। রাজনীতি শুধু মাইক ধরার নাম নয়। স্লোগান দিবেন, কথা এবং অশ্লীল স্লোগান, কি কি স্লোগান ছাত্ররাও দেয়, ছাত্রীরাও দেয়, বলেছি আমি মুখে আনতে পারবো না, এই ধরনের অশ্লীল কথাবার্তা দিয়ে ছাত্র ছাত্রীরা স্লোগান দিয়ে বেড়াচ্ছে। সুতরাং বিএনপি সেখানে গেলে বিএনপির ফাঁদে পড়ে যেত, তাকে আরো নাজেহাল করতো বিএনপি নেতৃবৃন্দকে, এবং সেখানে গিয়ে তারা অপমানিত হয়ে ফিরে আসতো। এবং এটা মাহমুদুর রহমান সাহেবকে এটার গ্যারান্টি দিতে পারতেন, নিশ্চয়তা দিতে পারতেন যে এর ধরনের কিছু হবে না? নিশ্চয়ই দিতে পারেন।